থেকে বাংলাদেশকে ঘিরে আছে প্রতিবেশী দেশ ভারত। সেই প্রতিবেশী দেশ যে দেশ বাংলাদেশের মানুষকে সীমান্তে গুলি করে মারে, পানি আটকে রাখে আর নিজেদের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে সীমান্তে কাঁটাতারের নিচ দিয়ে জোর করে ঢুকিয়ে দেয় বাংলাদেশের মাটিতে। ফেব্রুয়ারিতে বাংলাদেশে ক্ষমতায় এসেছে বিএনপি আর মে মাসে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় পূর্ব, পশ্চিম ও উত্তর তিন দিকেই বাংলাদেশকে এখন ঘিরে রেখেছে বিজেপি শাসিত রাজ্যগুলো। এখন প্রশ্ন হচ্ছে, দেশের স্বার্থে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে আওয়ামী লীগের চেয়ে আলাদা কিছু করতে পারবে বিএনপি, নাকি ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে? ভারতের বিরুদ্ধে বাংলাদেশিদের এত ক্ষোভ কেন? অনেকগুলো কারণের মধ্যে অন্যতম সীমান্ত হত্যা ভারতের জন্য নতুন কোনো ঘটনা না, এবং এটা কোনো একটা দলের বা সময়ের ঘটনা না। নিউ এজের তথ্য বলছে 2025 সালে বিএসএফ এর হাতে 34 জন বাংলাদেশি নিহত হয়েছেন, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। 2024-এ ছিল 30, 2023-এ 31, 2022-এ 23 এবং 2021 সালে এই সংখ্যা ছিল 18। বাংলাদেশ সংবাদ সংস্থা বলছে 2009 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে নিহত হয়েছেন মোট 653 জন বাংলাদেশি। এর মধ্যে একটিও মামলার বিচার হয়নি, এখনো একটিও না। এখন পশ্চিমবঙ্গে বিজেপি আসার পর কি হচ্ছে? ডেইলি স্টার বলছে, বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই বিএসএফকে বর্ডার ফেন্সিং সম্পন্ন করতে 600 একর জমি হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। সীমান্ত হত্যার পরেই আছে পানি সংকট। ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড বলছে, ভারত বাংলাদেশ গঙ্গা চুক্তি 1996 সালে সইয়ের 30 বছর পর চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে এই চুক্তির মেয়াদ। তিস্তায় 2011 সালে চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছিল। এরপর গত 15 বছরেও হয়নি সেই চুক্তি। তবে সেটা হয়নি নাকি হতে দেওয়া হয়নি সেটা ভিন্ন আলাপ। আর পুশিন দ্য ওয়ার তাদের রিপোর্টে লিখেছে, 2025 সালের মে থেকে জানুয়ারি 2026 পর্যন্ত প্রায় 2479 জনকে জোর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত, যাদের মধ্যে 120 জন ভারতীয় নাগরিকও আছেন। আসামের মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন, পুশব্যাক চলবেই। বিএনপির ইতিহাস পুরনো ফাঁদ। এবার আসল প্রশ্নে আসি, বিএনপি মানেই কি ভারত বিরোধী? ইতিহাস বলছে, আওয়ামী লীগ ভারতকে প্রশ্রয় দিয়েছে টিকে থাকতে, বিএনপি দিয়েছে ক্ষমতায় ফেরার পথ খোলা রাখতে। বিএনপি এখন ক্ষমতায়। নির্বাচনের পরদিনই প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে বাংলাদেশের বৃহত্তর স্বার্থ ও জনগণের কল্যাণে। বাংলাদেশ ফার্স্ট নীতির কথা বলেছেন। কথাগুলো শুনতে ভালো লাগলেও কাজে কি হচ্ছে? বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই ভারত একজন সিনিয়র মিলিটারি ইন্টেলিজেন্স কর্মকর্তাকে ঢাকায় পাঠিয়েছে। এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লিতে গেছেন, জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন। সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো, সম্পর্ক স্বাভাবিক হচ্ছে কার শর্তে? বিএনপি সরকার ঘরে ভারত বিরোধী জনমতের চাপে আছে, আর বাইরে ভারতের সাথে কৌশলগত সম্পর্কের টানে। এই দুই চাপের মাঝখানে বিএনপির পররাষ্ট্রনীতি একটা সরু সুতোর উপর দিয়ে হাঁটছে। এশিয়া টাইমসের বিশ্লেষণে মানবাধিকার কর্মী নূর খান লিটন সরাসরি বলেছেন, বিশ্বের কোনো আন্তর্জাতিক সীমান্ত প্রটোকলেই ভারতের এই শুট টু কিল নীতির সমর্থন নেই। অথচ বাংলাদেশের পক্ষ থেকে কার্যকর কোনো আইনি বা কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়নি কখনো। বাংলাদেশের কৌশল। বাংলাদেশ দুর্বল না, বাংলাদেশ হলো সেই শান্ত হাতি যে নিজের শক্তি কখনো ব্যবহার করেনি। এর মধ্যে কিছু শক্তি বা কৌশল জমিয়ে রেখেছে বাংলাদেশ। প্রথম কৌশল, চীনের তাস। ভারতের সবচেয়ে বড় আতঙ্কের জায়গা কোথায়? শিলিগুড়ি করিডোর, চিকেন নেক নামে পরিচিত সেই সরু ভূখণ্ড, যেটা দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চল যুক্ত। তিস্তা মেগা প্রজেক্ট আছে ঠিক সেই করিডোরের কাছে। 2026 সালের মে মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফরে চীনের সাথে তিস্তা প্রজেক্ট নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপি আসার পরপরই এই সফর ছিল একটা সুস্পষ্ট ভূকৌশলগত বার্তা। এটাই এখন বাংলাদেশের হাতে সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক লিভার। দ্বিতীয় কৌশল, ট্রানজিট। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের 7 রাজ্য বাংলাদেশের ট্রানজিটের উপর নির্ভরশীল। এই ট্রানজিটের শর্ত আরোপ করা ভারতের জন্য একটা কূটনৈতিক চাপ হতে পারে, যেটা এখন পর্যন্ত কোনো সরকার সেভাবে ব্যবহার করেনি। তৃতীয় কৌশল, গঙ্গা চুক্তির ডেডলাইন। গঙ্গা চুক্তি শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে।
তিস্তা ও গঙ্গা এখন বাংলাদেশের ঘরোয়া রাজনীতিতে একসাথে আলোচিত হচ্ছে। একটি স্বল্পমেয়াদী ভারতের শর্তে নবায়নযোগ্য চুক্তি মানে পানিকে ভবিষ্যতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ ভারতের হাতে তুলে দেওয়া। চতুর্থ কৌশল, আইনি লড়াই। ভারতীয় মানবাধিকার কর্মী কিরিটি রায় সরাসরি বলেছেন, বাংলাদেশ চাইলে সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করতে পারে। ভারত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসির সদস্য না, কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেফারেলের পথ খোলা আছে। এই পদক্ষেপটা কখনো নেয়নি বাংলাদেশ। আওয়ামী লীগের পথে হাঁটবে বিএনপি, তাহলে বিএনপি কি এই হাতিয়ারগুলো ব্যবহার করবে? দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বলছে, বিএনপি সম্ভবত ভারত বা চীনের প্রতি হঠাৎ কোনো বড় পরিবর্তন আনবে না, বরং তারা একটা ট্রানজেকশনাল অ্যাপ্রোচ নেবে, মানে সম্পর্ক রাখবে কিন্তু বিনিময়ে কিছু চাইবে। কিন্তু এটাই কি যথেষ্ট? বিএনপির ভেতরেও দুটো টান আছে। একদিকে দেশের ভেতরে ভারত বিরোধী জনমত তীব্র, অন্যদিকে কৌশলগত ও অর্থনৈতিক বাস্তবতায় ভারতকে পুরোপুরি এড়ানো সম্ভব না। এই টানাপোড়েনে বিএনপি মিউচুয়াল রেসপেক্ট এবং রিসিপ্রোকাল সভারেন্টি বা পারস্পরিক সার্বভৌমত্বের ভাষায় কথা বলছে। শুনতে ভালো লাগলেও কূটনীতি ভাষাতে না, ফলাফলে বিশ্বাস করে। আওয়ামী লীগের মতো বিএনপি যদি ভারতকে প্রশ্রয় না দেয়, তাহলে প্রথমবারের মতো হয়তো সেই লুকিয়ে রাখা কৌশলগুলো ব্যবহার করবে বাংলাদেশ। বাংলাদেশ দুর্বল না, বাংলাদেশের হাতে চীনের তাস আছে, ট্রানজিট তাস আছে, গঙ্গা চুক্তির ডেডলাইন আছে, আছে আইনি পথ। নেই শুধু সেগুলো ব্যবহার করার রাজনৈতিক সাহস। বিএনপি কি সেই সাহস দেখাবে? উত্তরটা আসবে আগামী কয়েক মাসে। গঙ্গা চুক্তির আলোচনায়, তিস্তা প্রজেক্টে চীনের ভূমিকায়, আর সীমান্তে পরবর্তী হত্যাকাণ্ডে বাংলাদেশের প্রতিক্রিয়ায়। ইতিহাস তৈরি হচ্ছে এখন থেকেই।